অনেক মিথ্যা অপবাদ আছে আমার নামে। আপনারা যাকে এতদিনে শত্রু বানাইলেন, তো সেই শত্রুকে বিশ্বাস করে শত্রু গরুর মাংস খাইলাম। মানুষ থাকবে যেগুলো আপনার ক্ষতি করে, কিন্তু আপনি জানেন না আল্লাহ এগুলো এমনি সাইড করে দিবে। বলে না চাঁদের কলঙ্ক থাকে। আমি আপনার কাছে যদি বলি যে রাকিবের জীবনের কলঙ্ক কি কি, রাকিব কি কি বলবে বলেন? আপনার কাছে কি মনে হয় যে আমার ক্যারিয়ার, আমার লাইফে এই কিছু কিছু বিস্ফোরা বা এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আমার কাছে মনে হয় যেন আমার জন্য আসলে দাগ পড়া উচিত হয়নি? কি আপনার কাছে কি আছে বলেন? অনেক মিথ্যা অপবাদ আছে আমার নামে। অনেক? যেমন? অনেক না কিছু, মানে আমার কাছের মানুষগুলো মিথ্যা অপবাদ দিছে। যেমন? আমরা নাম না ধরি, কেমন মিথ্যা অপবাদ? যেটা আমি করি না তারা বলছে সেটা আমি করছি। সেটা কি একটু বলা যাবে ভাই? সেই ধরনের কথা আমি এখন ডিটেইলসে কথা বলতে চাই না। আমি চাই যেটা চলে গেছে সেটা চলে যাক। মানে হচ্ছে যে আপনার কাছের মানুষজনই আপনি বলতে যাচ্ছেন যে আপনার ব্যাপারে অনেক বেশি, আর এটাই হয়, প্রতিটা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে তার কাছের মানুষগুলাই। এখন তো আপনার কাছের মানুষ আরো অনেকেই আছে, যদি এরকম যদি ক্ষতি করে বসে। শোনেন, আমার দিক থেকে আমি যতটুকু পারবো করবো সবার জন্য, কিন্তু সে যদি আমার ক্ষতি করে এটা তার ফল্ট, এটা আমার ফল্ট না। এবং তার এই ক্ষতির পরিণাম সে একদিন একদিন পাবেই। না, আমি জানি আপনার ক্যারিয়ারে হয়তো বা এখন না, আজকে থেকে ৩-৪ বছর আগে বা ৪-৫ বছর কিছু বিষয় নিয়ে অনেক বিতর্ক হয়েছে, যেগুলো সলিউশন হয়েছে কিনা আমি জানি না, হয়তো বা চুপচাপ হয়ে গেছে বা একটা মিটমাট হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে এসে আপনার কাছে কি ওই সময়গুলো কাজগুলো কি বাচ্চামি মনে হয় যে না আমি ভুল করিনি, বা মনে হয় যে অহেতুক তখন এই ভিতরে বলছিলাম, এখন হলে এগুলো আমার কাছে কোন ব্যাপার? আমার কাছে কি মনে হয়, আমার মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ দেখবেন আপনার সাথে এমন কিছু মানুষ থাকবে যেগুলো আপনার ক্ষতি করে, কিন্তু আপনি জানেন না আল্লাহ এগুলো এমনি সাইড করে দিবে। হতে পারে আমি তাদের জন্য ক্ষতি করছিলাম, অথবা তারা আমার জন্য ক্ষতি করে। আল্লাহ দুইজনকে সাইড করেছে, যাও তোমরা তোমাদের মতো ভালো থাকো। একজন প্রশ্ন করছে, নামটা হচ্ছে আলভি রহমান জয়, মজার প্রশ্ন, আমি জানি না আপনি কিভাবে নেবেন। সে প্রশ্ন করছে যে অন্তরের সঙ্গে কি আপনার ঝগড়া হয় না? আল্লাহ এটা কি বলে, সবার সাথে সবার ঝগড়া হয় না, কেন প্রশ্ন করছে যে, কারণ আমি বুঝেছি ব্যাপারটা, যে আমরা স্ক্রিনে সবসময় দেখি যে আপনি, ঋতু, অন্তরা, জীবন আপনারা খুব মজা করে কন্টেন্ট বানাচ্ছেন। মনে হয় না আপনার এমন কখনো হয়েছে যে ধরেন ঝগড়া করে কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু মানে স্ক্রিনে এসে হাসতেছেন, স্ক্রিন থেকে আউট হয়ে গেলেন, আবার কথা বলা বন্ধ, বা এরকম কিছু হয় নাকি? ঝগড়া বলতে ধরেন সবার সাথে সবার হয়, বাট ওই পরিমাণে আমাদের কখনো হয় না। ধরেন আমি যদি একটু রাগ করি তাহলে আমার ওয়াইফ চুপ থাকে, সবসময় সাইলেন্ট থাকে। তো আমি একটু রাগই স্বভাবের, আমি যখন রাগ করি তখন মানে একটু আল্লাহ ফাল্লাহ করি, পরে 5-10 মিনিট পর সব নর্মাল হয়ে যায়। তো 3-4 বছরে তো 2-1 বার ঝগড়া লাগছেই। কথা বলা বন্ধ ছিল? কথা বলা, ঝগড়ালে কি কথা বলবো? তখন তো চুপ থাকবো, আর আমি ঝগড়ালে সাইলেন্ট থাকি বেশি। ধরেন না, ধরেন 2-1 বার এমন মানে এরকম হয়েছে, ধরেন কোনো কারণে আপনি অন্তরার সঙ্গে রাগ করেছেন, কথা বলছেন না 2 দিন, এদিন আপনার কন্টেন্ট বানাইতেই হবে। না, আমি তখন বানাই না, আমার মুড খারাপ থাকলে আমি কন্টেন্ট বানাই না। মুড খারাপ থাকলে না, কখনোই বানাই না। আপনি আসলে রাগী? দেখতে তো মনে হয় আপনি রাগী না। এটা আমার আশেপাশে মানুষ জানে, বাট ক্যামেরা ফ্রেন্ড যার ক্যামেরায় দেখে তারা বুঝবে না এটা। মানে হচ্ছে আপনার ক্যামেরা এক চেহারা, ক্যামেরা বাইরে এক চেহারা। রাগ হলে কি করেন? ক্যামেরা এখন রাগ কাকে দেখাবো বলেন? না, রাগ হলে কি করেন আপনি শুনি? রাগ হলে চুপ করে বসে থাকি। না, একটু আগে বলছিলেন যে মানে চিলাচিলি করেন না? ওইটা তো ধরেন যখন রাগ থাকে, রাগ শেষে চুপ করে বসে থাকি, নাহলে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে যাই, ঘুরে আসি, ঘুরে টুরে মন ফ্রেশ করে চলে আসেন। গেমস খেলেছেন কখনো? হ্যাঁ, পাবজি খেলেছি অনেক। আপনি পাবজি এখনো খেলেন? এখন তো ওই সময়টা হয় না, খেলতে চাই বাট সময়ের কারণে খেলতে পারি না। সব ফোনে ডাউনলোড করা আছে। মানে ডাউনলোড করা আছে কিন্তু আপনি না, আগে প্রচুর খেলতাম, 2টা 3টা 4টা পর্যন্ত রাত, বাট এখন আসলে হয় না খেলাটা। না, এখন যেটা হচ্ছে প্রশ্ন এই জন্য করলাম যে রিসেন্টলি তো একসময় তো ফ্রি ফায়ার পাবজি গুলো বাংলাদেশে ব্যান করা ছিল, রিসেন্টলি জুলাই থেকে সেটাকে আবার ন্যাশনাল স্বীকৃতি দিয়েছে। আমাদের ফ্রি ফায়ার থেকে শুরু করে পাবজি সবাই আবার এগিয়ে যাচ্ছে। আমি যদি এখন বলতে চাই যে ফ্রি ফায়ার, পাবজি বা ই স্পোর্টস নিয়ে ওদের কিন্তু বিশাল একটা কমিউনিটি আছে। এখন ওরাও অনেক আগাচ্ছে, আবার অনেক বড় বড় ইউটিউব চ্যানেলও আছে গেমিং এর, 4 মিলিয়ন 5 মিলিয়ন 6 মিলিয়ন। স্পেশালি ফ্রি ফায়ার এগুলো দেখলাম অনেক মানুষ পছন্দ করে। ফ্রি ফায়ার একটা চ্যানেল দেখছিলাম, নামটা আমি শিওর মনে নেই, ওর দেখলাম 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশে আই গেস। আমি ঠিক জানি না, অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে এখন। না, ও আচ্ছা, সেটা হচ্ছে মিস্টার ট্রিপলার, যার চেহারা কখনো কেউ দেখেনি, ওনার হচ্ছে প্রায় হ্যাঁ 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 মিস্টার ট্রিপলার। আসলে গেমে আমি একটু কম বুঝি, তো গেম আমি অত বেশি খেলি না, বাট পাবজি একটু খেলতাম, আর গেমিং কন্টেন্ট একটু কম দেখা হয় আমার। তবু আমি যে এই গেমিং অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনাকে কিছু বলতে চাই, তারা খুব খুশি হবে, যেহেতু আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার। তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি আপনার কিছু বলার থাকে? তাদের উদ্দেশ্যে বলবো তারা করুক, আশা করি সামনে তারা আরো ভালো করবে, কারণ দিন শেষে সবাই মিলেই তো দেশটা গড়তে হবে। গেমারদেরও অনেক মূল্যায়ন করতে হবে, ইউটিউবারদেরও অনেক মূল্যায়ন করতে হবে। দিন শেষে সবাই তো রেভিনিউ নিয়ে আসতেছে। এই যে রেভিনিউ প্রসঙ্গ তুললেন না, রেভিনিউ যেহেতু আপনারা ডলার থেকে আপনাদের টাকাগুলো আসে, বা রেভিনিউ নিয়ে বা রেমিটেন্স যেটাকে বলে, এগুলো নিয়ে কি আপনার কোনো ভোগান্তি হয় টাকা পয়সা তুলতে, বা এই ব্যাপারে কোনো আপনার আক্ষেপ? ধরেন রেমিটেন্স নিয়ে আমার ভোগান্তি হয় না, কারণ আমার যে রেমিটেন্স আছে বললাম না যে বঙ্গর মাধ্যমে, তো ওদের কাছে যায়, ওদের থেকে পরে আমার কাছে চলে আসে। না, সেক্ষেত্রে আপনার যেহেতু আপনি ইউটিউবিং করছেন, অবশ্যই এই খাতের দুর্বলতা বা আরো কি কি করলে ভালো হয় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সরকারের মাধ্যমে আপনার জানা আছে?
এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে যে এই ব্যাপারগুলো আমাদেরকে সাপোর্ট দিলে আমাদের হয়তো বা আরো কাজ ধরেন এখন আমি জানি না এখন কতটুকু কি হয়েছে, ধরেন ইউটিউবারদের এখন স্বীকৃতভাবে দেওয়া হয় নাই, তো ওদের যদি একটু কাগজ কলমে একটু স্বীকৃতি দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে ধরেন আমরা যখন ধরেন বিদেশে আমরা ভিসা অ্যাপ্লাই করব, আমাদের যেটা করতে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাইতে হয়, এর বাইরে কিন্তু আমরা কিছু করতে পারি না। পেপারসের যে ব্যাপারটা, ধরেন আমাদের একটা কন্টেন্ট বানাবো, আমাদের একটা অন্যান্য ক্ষেত্রে যে ধরেন বিজনেসে মানুষ ইজিলি কিন্তু লোন নিতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু লোন নেওয়াটা পসিবল না, কারণ আমাদের কাগজপত্র ওইভাবে এখনো হয় নাই। তো এই দিকটা যদি আমাদের একটু দেখে, তাহলে ধরেন যারা আছে তারা আরো ভালো কিছু করতে পারবে, ইনভেস্ট করতে পারলে আরো ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবে। মানে আপনি বলছেন যে ইউটিউবারদেরকে যদি এটা পেশা হিসেবে স্বীকৃতি বা কিছু একটা দেওয়া হয় তাহলে হচ্ছে সেটা বেটার। কিন্তু ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রে এখন আমরা যেটা দেখি যে যেহেতু কন্টেন্ট বানালেই টাকা আসে, হ্যাঁ অনেকেই তো কন্টেন্ট বানানোর নাম করে যা তা কন্টেন্ট বানাচ্ছে, এগুলো নিয়ে আপনি কি বলবেন? আপনার কাছে কি মনে হয়? আসলে ধরেন এখন আমি কয়জনকে বলবো, এখানে তো অনেক মানুষ বানাচ্ছে, কেউ ধরেন একটু ভাইরাল হওয়ার জন্য যা পারতেছে নেগেটিভ বানাচ্ছে, বা ঝগড়া দেখাচ্ছে, ওয়াইফ ঝগড়া, এই ঝগড়া ওই ঝগড়া, এই টাকা মাইরা দিল, এইটা মানে অনেক রকমের কন্টেন্ট, এগুলো দেখলো মানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তো এগুলো যদি একটু আইনের আওতায় আনা যেত তাহলে একটু বেটার হইতো আর কি, সবার জন্যই, সবার ক্ষেত্রে। এটা যদি আপনি দেখেন ইউটিউবে কিন্তু একটু কম আছে, বাট ফেসবুক এগুলো অনেক বেশি, কারণ ফেসবুক একটু ডলার বেশি দেয়, তো এই কারণে মানে কন্টেন্ট ভিউ হলেই তো টাকা আসে, যা ইচ্ছা তাই দিয়ে দিচ্ছে। একজন প্রশ্ন করেছিল, শুরুর দিকে বলেছিলাম করবো, যে আপনি তো বাইক স্টান্ট করতেন নাকি সাইকেল স্টান্ট করতেন? কোনটা করতেন? আমি সাইকেল বাইক দুইটাই করতাম। প্রথমে সাইকেল করছি, সাইকেল করার পর বাইকের খুব ইচ্ছা হয়েছে, পরে বাইকও নিছি, বাট পরে বাইকের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটাই যে আপনি সাইকেল স্ট্যান্ড বা বাইক স্ট্যান্ড ছাড়লেন কেন, ফিরলেন না কেন? দুইটাই প্রশ্ন আছে। ওকে, আমি সাইকেল স্ট্যান্ড ছাড়ছি বাইক স্ট্যান্ড করার জন্য, আর বাইক স্ট্যান্ড ছাড়ার রিজনটা হচ্ছে একদিন রাতের বেলা, তখন অলমোস্ট 12টা 12:30 বেজে গেছিল, আমার চুল কাটতে কাটতে একটু লেট হয়ে গেছিল, তো আমি ধানমন্ডির দিকে ছিলাম, তো এখান থেকে বাসায় ব্যাক করতেছিলাম, আম্মু বারবার কল দিতেছিল যে এত রাত হয়ে গেছে এখনো বাইরে কেন। তখন কত 2018 সাল মেবি, সালটা আমার তো খেয়াল নাই। তো আমি আরো তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য মোটামুটি বাইকের স্পিডও ছিল, আর রাস্তাঘাটও পুরো খালি ছিল, তো আমার বাইকের স্পিড ছিল অলমোস্ট 110। এর মধ্যে একটা কুকুর দৌড় দিছে, কুকুরের সাথে ধাক্কা লেগে মানে আমার বাইক কুকুরের সাথে লেগে যায়, লেগে ওইখানে আমার বাইক ছুটে যায়, আমিও অনেক পোল্টি খাই, 15-20টা পোল্টি, কারণ 110 তো নর্মাল স্পিড, অনেক স্পিড। তো আমার মাথায় হেলমেটটা ছিল, আমি হেলমেটটা খুলে আবার পরছি, মানে ভাবছি যে চুল কেটে আসছি, চুলটা লাগবে, তো ভাবলাম থাক পরি। তো ওই হেলমেটটা পরার কারণে ওই দিন মনে করেন হেলমেটটার জন্য আমার জীবনটা বাঁচছে, তো আমি ভাবছি যে আল্লাহ যেহেতু আমার একটা জীবন দিছে, সেই জীবনটা আসলে আমি কাজে লাগাবো, আমি আর বাইক চালাবো না। ফ্যামিলি থেকে বলছে তোমার আর বাইক চালানো দরকার নাই, বাইক সেল করে দাও। ওই অ্যাক্সিডেন্টের পর আমি পুরো বাইক সেল করে দিই, তখন থেকে আর একদম বাইক স্ট্যান্ড সব বাদ দিয়ে দিছি। তো এখন রিসেন্টলি একটা বাইক নিছি, ধরেন আশেপাশে লাগে না মাঝে হুটহাট যাওয়ার, কারণ গাড়ি নিয়ে তো সব জায়গায় মুভ করা যায় না, তো বাইক ওই গ্যারেজে পড়ে থাকে, ধরা হয় কম। তাহলে এই যে একটা পয়েন্ট পেলাম, আমরা তো রাস্তাঘাটে বাইকারদের অনেক উচ্ছৃঙ্খল চলাফেরা দেখি। আবার আরেকটা জিনিস, ওই স্টান্ট জিনিসটা মানুষ পছন্দ করতো না, কারণ বাংলাদেশে কিন্তু গ্রাউন্ড নাই, এগুলো ইলিগাল বলতে গেলে। আর আমরা যখন স্টান্ট করতাম রাস্তার মধ্যে স্টান্ট করতাম, ধরেন একটা গাড়িটার এসে যদি লাগাই দেয়, বা আমার জন্য যদি একটা গাড়ির ক্ষতি হয়, এটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল না। আর মানুষ বলে যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড যদি থাকে ওই 300 ফিটের দিকে আছে, ওইখানে তো যাওয়া পসিবল না সাইকেল নিয়ে বা বাইক নিয়ে, প্রতিদিন কি এত দূর যাওয়া পসিবল? এবং 300 ফিটটা তো খুব রিসেন্টলি হয়েছে, আগে খালি ছিল, বাট এখন তো 300 ফিটও রান হয়ে গেছে, কম বেশি সব জায়গা দিয়ে রাস্তা চলাফেরা করে। তো এই যে প্রশ্ন করতে যাচ্ছিলাম, যে বললেন না যে আমি বাংলাদেশে বাইকার কমিউনিটি নিয়ে কিন্তু আসলে অভিযোগ আছে, অনেকেই একটু উশৃঙ্খল ভাবে চালায়, আমরাও দেখতে পাই যে ট্রাফিক সিগন্যাল গুলোতে চলে যাচ্ছে। আমার অনেক ভয় লাগে, আমি যখন ধরেন গাড়ি চালাই, বাইক স্টান্ট করে শুধুমাত্র তাদের না, বাইকারদের আমার ভয় লাগে, এমন ভাবে যায় মাঝে মাঝে, সবাই না বাট কিছু কিছু কারণে সবার নাম খারাপ হয়। দেখবেন যে বড় বড় ওই যে হাইওয়ে এক্সপ্রেস হইলো, যে হাইওয়ে এক্সপ্রেস, এই যে আমাদের এখানে যে একটা এলিভেটর হইলো, এখানেও কিন্তু দেখবেন বাইক নিষেধ, হ্যাঁ, কারণ যে বাইকারদের অ্যাক্সিডেন্টের কারণে। তাহলে এখন আপনার কাছে যেটা, আপনি আগে বাইক চালাতেন, আমি বাইকারও আবার গাড়িও দুইটাই চালাই। হ্যাঁ, আপনার কয়টা গাড়ি? একটাই গাড়ি। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে বাইকার যারা আছে, সেই বাইকারদের জন্য তাহলে আপনি কিছু বলবেন কিনা, যেহেতু আপনি নিজেই একবার অ্যাক্সিডেন্ট করছেন। আমি বলি, যারা বাইকার আছে তারা কিন্তু জানে কিভাবে নিয়ম কানুন করতে হয়, যারা মানে আপনি বাইকার যাদের মিন করলেন, আর যারা ধরেন সবাই বাইক চালায়, তো সবাই এখন যে চালায় সেই বাইকার বলতে গেলে। এখন যারা প্রফেশনাল চালায় তারা তো জানে যে কিভাবে মেইনটেইন করতে হয়, কিভাবে সেফ থাকতে হয়। আর যারা উল্টাপাল্টা ভাবে চালায়, ওরা আসলে নিয়ম কানুনই জানে না যে কিভাবে বাইক চালাইতে হয়। ওরা জাস্ট একটা বাইক পায়, মনে করে বাইক স্পিডে চালাইতে পারলে এটা ভালো। তাহলে একটু বলে দেন, ওরা নিজের কথা ভাবে না, ওদের পরিবারের কথা ভাবে না, তারপর আশেপাশে যে কোনো একটা মানুষের ক্ষতি হবে তাদের কথা ভাবে না। আচ্ছা, এই যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে জানেন, একটা মা আমার এখানে কমেন্ট করছে যে উনার বাচ্চা সারাদিন পড়ালেখা খাবার দাবার রেখে আপনার কন্টেন্ট দেখে,
ওদের জন্য কি বলবেন? না না, এটা আমাকে যখন সামনাসামনি বলে আমি বলি যে সবাইকে বুঝাই দিই, দেখো সবার আগে পড়ালেখা শেষ করে তোমার যদি একটু ফ্রি টাইম থাকে তখন তুমি ব্লগ দেখবা, কারণ ব্লগ তো তুমি দেখতে পারবে, এটা তো অলওয়েজ আমার ইউটিউবে সেফ থাকবেই তোমাদের জন্য। বাট পড়ালেখার সময়টা তো তোমার জন্য সেফ থাকবে না, তোমার পড়ালেখার সময় শেষ করতে হবে। আর দিন শেষে পড়ালেখায় সবচেয়ে মূল্যায়ন। আমার ব্লগ বলো বা যা দেখো ওগুলো শুধুমাত্র টাইম পাস করো, টাইম পাস দরকার আছে, বিনোদন দরকার আছে জীবনে, কারণ সবসময় যদি পড়ালেখা করে দাঁড়াতে হবে না, পড়ালেখাও করতে হবে, পড়ালেখার পর তুমি ব্লগ দেখবা। আগে পড়ালেখা করবা, খাবার টাবার সব টাইম মতো খাবা, খাওয়ার শেষে তোমার কাছে যে সময়টা থাকবে সেই সময় তুমি ব্লগ দেখবা। কারণ 24 ঘন্টায় তো আর আমাদের পড়ালেখা করা লাগে না, পড়ালেখা ধরেন মিনিমাম স্কুলে 4-5 ঘন্টা, বাসায় 2-3 ঘন্টা পড়লেই হয়ে যায়। আরেকটা প্রশ্ন আছে, আমি কিন্তু এগুলা চাইলে আপনাকে দেখাতে পারি, প্রশ্ন আমার পেজে আছে। উনি প্রশ্ন করেছে যে রাকিব এত টাকা কামায় তারপরেও কেন তাকে আবার ব্যবসা বা দোকান খুলতে হলো, ব্যবসা করতে হচ্ছে? এখন আমি এত টাকা কামাই, ঠিক আছে মানলাম টাকা কামাই, আপনার চোখে হয়তো আমি অনেক টাকা কামাই, বাট দিন শেষে আমার থেকে কিন্তু অনেক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে, আমি কিন্তু তাদের ধারে কাছেও নাই। তো আমার কথা হচ্ছে বিজনেস কি আমার জন্য কি ক্লোজ নাকি? আমি যদি বিজনেস করি আমার দেশের জন্য ভালো, আমি ইনভেস্ট করতেছি, আমি চাচ্ছি ব্লগে যেরকম আমার একটা নাম হয়েছে, ইউটিউবে আমার একটা নাম হয়েছে, আমি একটা বিজনেসম্যান হতে চাচ্ছি। কারণ ইউটিউবিং আমি আর কতদিন করবো, 2 বছর 4 বছর 5 বছর, বা আমার নেক্সট গোল হচ্ছে একজন বিজনেসম্যান, যেটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল। এই জন্য ব্যবসা দিয়ে যাচ্ছেন, তার মানে এখন একটা ইনফরমেশন যোগ হলো, আপনি কি ভবিষ্যতে ইউটিউবিং ছেড়ে দিবেন? হয়তো বা, বাট ওই ধরেন এখন যেরকম প্রফেশনালি করতেছি তখন প্রফেশনালি করবো না, বাট ইউটিউবিং আমি রেগুলার মানে কন্টিনিউ করবো। হয়তো বা এখন আমি মাসে 4টা-5টা ব্লগ দিচ্ছি, হয়তো বা তখন আমি 2 মাসে একটা, 3 মাসে একটা। সময়ের সাথে সাথে তো সবারই পরিবর্তন আসে। আপনি জানেন আপনার এই ইনফরমেশনটা শোনার পরে কত বাচ্চার মন খারাপ হবে? ইনশাআল্লাহ তাদের মন রক্ষা করার জন্য যতদিন বেঁচে আছি করব, ব্লগ করব। কিন্তু এক সময় তো ব্লগের বাইরে কি আর কোনো ধরনের কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে? না, আমার কাছে একটা জিনিস মনে হয়, যেহেতু আপনার অডিয়েন্সদের মধ্যে ছোটরা আপনাকে অনেক পছন্দ করে, ছোটদের জন্য কি শিক্ষামূলক কোনো কন্টেন্ট বানানোর স্পেশাল প্যাটার্নে আপনার কোনো প্ল্যানিং আছে? আসলে আমি তো ইন্টারনেটমূলক ভিডিও বানাই, সো এখন আপাতত প্ল্যান নাই, বাট ফিউচারে প্ল্যান আছে। প্ল্যান আমি করতেছি যাতে বাচ্চাদের ভালো কিছু মেসেজ দেওয়া যায়, যাতে তারা আমার এখান থেকে কিছু শিখতে পারে। এখন দেখেন আশেপাশে সবাই যদি শিক্ষণীয় ভিডিও বানায়, এন্টারটেইনমূলক তো ভিডিও বানাইতে হবে। আর শিখার মতো আপাতত ফেসবুক বলেন, ইউটিউব বলেন, অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা শিখাচ্ছে কিভাবে কি করলে ভালো হয়, মোটিভেশনাল স্পিচ দেয়, আবার অনেকে ক্লাসও করায়। তো তাদের যখন এটা শিখার লাগবে, আমার থেকে ভালো তারা শিখাইতে পারবে তাদের। তো তারা ওগুলো দেখলো, আর যখন এন্টারটেইনমেন্টমূলক মনে হলো যে এখন একটু বিনোদন দরকার, তখন আমাকে দেখলো। বাট আমিও ট্রাই করব যে তাদের জন্য যাতে একটু ধরেন শিক্ষণীয় কিছু করতে পারি। আপনার টিমে আছে কয়জন, এডিট করে কতজন মিলে? বা আমার টিমে এডিট করে একজন, আর আগে তো আমি এগুলো সামলাইতাম, লাস্ট 1 ইয়ার এখন এডিটিং করে অন্য একজন, আর বাকি 5 জনই আমার টিমে। বাকি 5 জনের আমি একটা একটা করে নাম বলি। বাকি 5 জন কে আছে? অন্তরা, ঋতু, জীবন, জয় আর আমি। জয় আর আপনি। তাহলে বাকি 4 জনের নাম বলবো, 4 জন সম্পর্কে 4টা মন্তব্য করবেন। আচ্ছা ঠিক আছে। প্রথমে আমি আসি সবার ছোট জয় প্রসঙ্গে। জয় অনেক হার্ড ওয়ার্কিং করে, আমাকে অনেক বেশি সাপোর্ট করে, বুদ্ধি দেয় যে এভাবে করে এটা ভালো হবে। আসলে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড আমার মনে হয় জয়। আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় আমাদের ধরেন টেকনোলজি দিক দিয়ে ও সবচেয়ে বেশি ট্যালেন্টেড, ও বুঝে বেশি। আমি একটা প্রশ্ন ভুল করছিলাম, সবার ছোট তো জীবন, আমি জয় বলে ফেলেছি। তাহলে আমি এবার জীবনের প্রসঙ্গে আসছি। জীবন সম্পর্কে কি বলবেন? জীবন অনেক সুইট, কথাবার্তা অনেক সুন্দর, ভালো লাগে। আর জীবন হচ্ছে ছোট হইতে পারে, বাট ওর মেন্টালিটি আমাদের মতো হয়ে গেছে, কারণ ছোট থেকে বড় আমাদের সাথে। ওর সাথে যখন আমরা মিশি আমাদের মনে হয় না আমরা ছোট একজনের সাথে মিশতেছি, আর ওরও মনে হয় না যে আমরা বড় একজনের সাথে মিশতেছি। মানে আমাদের ওই বয়সে খাপ খেয়ে গেছে ওর সাথে আমাদের অনেক ডিস্টেন্স, বাট যখন আমরা কথা বলি বা কোথাও ঘুরতে যাই আমাদের ওটা ফিল হয় না। না, অনেকে বলছে যে জীবন প্রস্তুত হচ্ছে রাকিবের পরবর্তী প্রজন্ম হিসেবে, আর কি, যে পরবর্তী ধারা হিসেবে, যে রাকিব যখন থাকবে না তখন জীবন হচ্ছে এটা হাল ধরবে, এমন কিছু কি? না, এমন কিছু না। জীবনের প্রথম হচ্ছে পড়ালেখার বাইরে যদি সময় পায় তখন ইউটিউবিং করে। তো যদিও পড়ালেখার পাশাপাশি এটা করতে পারে, হয়তো বা হতে পারে, বাট এরকম কোনো টার্গেট নেই। ঠিক আছে। তারপর হচ্ছে ঋতু খুব সাপোর্টিভ একজন বোন, যতটুকু ভাইয়ের জন্য করা লাগে সে অনেক করে, অনেক সাপোর্ট করে। আচ্ছা দেখি তাহলে এবার অন্তরা। বোনের সাপোর্ট তো অনেক, আমার ক্যারিয়ারের পিছনে ধরেন আমার বোনের সাপোর্ট অনেক বেশি। সে কখনো মানে নিজের কথা ভাবে না, সবসময় আমার কথাই ভাবে যে ভাইয়াকে কিভাবে আমরা মিলেমিশে একটা ব্লগ বানাইলে ভালো হবে, সবসময় অনেক এফোর্ট দেয়। অন্তরা ও অনেক হার্ড ওয়ার্কিং, অনেক সাপোর্টিভ। আর জীবন সঙ্গী হিসেবে কেমন? ভালো। সঙ্গী হিসেবে ভালো নাইলে তো অবশ্যই বলেন। ভালো নাইলে তো অবশ্যই আমি তাকে বিয়ে করতাম না, আমার জন্য সে বেস্ট বলেই আমি তাকে বিয়ে করেছি। কিন্তু আপনাদের মনে হয় পরিবারে একটা দুঃখ আছে না, আপনারা কেউ একসাথে বের হতে পারেন না? কোথায় বের হতে পারেন? মানে ধরেন কোনো এক জায়গায় ঘুরতে যাবেন, শপিং করতে যাবেন, পারেন ইজিলি? না, আমরা তো সবসময় একসাথে বের হই।
সবসময় একসাথে ঘুরতে যাই। খুব ঝামেলা হয়ে যায় না? দেশের মধ্যে ঘুরি না, বাট দেশের বাইরে তো ঘুরি সবসময় একসাথে। থাকেন তো প্রায় সময় দেশের বাইরে। আমি দেশের কথাই বলি, ধরুন আপনারা, আপনি, অন্তরা, ঋতু, জীবন, জয়, আপনারা সবাই একসাথে বের হলেন। আমরা ধরেন একসাথে আমাদের বের হয় ব্লগের কাজে, তখন মোটামুটি আমাদের অত পরিমাণে ডিস্টার্ব হয় না, হইলেও আমরা ওইটা ম্যানেজ করে নিই। ঠিক আছে, কারণ এটা তো হবেই, স্বাভাবিক। আপনার সঙ্গে অনেক কথা বললাম আজকে। এখন শেষমেশ বলতে চাই, আপনাকে তো অনেক মানুষ হেট করে, তাদের উদ্দেশ্যে আগে কিছু বলেন, তারপরটা বলবো। ধরেন এটা স্বাভাবিক, ধরেন যাকে 2 কোটি মানুষ পছন্দ করবে তাকে তো অ্যাটলিস্ট 2 লাখ মানুষ হেট করতেই পারে। তো অন্যদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ভালোবাসার মানুষের সংখ্যা কম, আর আমার দিকে আমার ভালোবাসার মানুষের সংখ্যা বেশি, তো আমার হেটারটাও অন্যদের তুলনায় একটু বেশি হবে। এমন হইতে পারে আমার হেটার্স এত পরিমাণের আছে যে অন্যদের ফ্যানও এত নাই, এটা নর্মাল। আপনি যদি 1%ও ধরেন তাহলে দেখেন 2 কোটিতে কত হয়। স্বাভাবিক, মানুষ হেট করবে, এটা প্রতিটা মানুষের হেটার্স, আপনারও হেটার্স আছে, আমারও হেটার্স আছে। ধরেন যারা নর্মাল মানুষ, মিডিয়ার পার্সোনা, তাদেরও কিন্তু হেটার্স থাকে, শত্রু থাকবে, এটা প্রতিটা মানুষের জীবনে থাকবে। এখন হেটার্সদের কথা ভাবলে তো হবে না, বাট হেটার্সদের থেকে একটা জিনিস শিখারও আছে, তারা অনেক সময় দেখবেন আপনার ভুলগুলো অনেক সুন্দর মতো ধরিয়ে দেয়। তো আমাকে যখন ভুলগুলো ধরিয়ে দেয়, আমি ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করি। আর যারা আপনাকে ভালোবাসে, 2,19,00,000 সাবস্ক্রাইবার, তাদের কথা কি বলবো, তাদের জন্য তো আজকে আমি এই পর্যায়ে, তারা ভালোবাসায় বিধায়, তাদের জন্যই কষ্ট করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। অনেকে মনে করে যে আমি ইউটিউবিং টাকার জন্য করি, আসলে ইউটিউবিং টাকার জন্য করি না, বাট ইউটিউব থেকে যে টাকাটা আসে, এই টাকাটা দিয়ে আমি নেক্সট আরেকটা কন্টেন্টের জন্য ইনভেস্ট করি। আলহামদুলিল্লাহ টাকা পয়সা আল্লাহ আগের থেকেই দিছে, আব্বার আছে, ওইখান থেকে খেয়ে যেতে পারবো, কাজ না করলে এখান থেকে চলতে পারবো। কিন্তু আমি কখনো ট্রাই করি নাই যে আব্বুর বিজনেস থেকে টাকা আসবো, ওই টাকা নিয়ে আমি ডিপেন্ডেন্ট হব। আমি ধরেন বিজনেস দিয়েছি, আমি 1 পয়সা আমার ফ্যামিলি থেকে নেই। আমার বিজনেস আমি হুটহাট করে দিছি, সো আমার কাছে ওই পরিমাণে টাকাও ছিল না। আমি মাত্র একটা অনেক বড় ট্রিপ দিয়ে আসছিলাম দেশে, তো আমার পকেটে টাকা ছিলই না বলতে গেলে। তো ওই অবস্থায় একটা ব্র্যান্ড দাঁড়া করাইছি, ফ্যামিলি থেকে 1 পয়সাও নাই, কষ্ট করে যাচ্ছি। ইনশাল্লাহ আমার বিজনেস যত বড় হবে, আমি ব্লগে তত বেশি ইনভেস্ট করতে পারবো। আমার ব্লগ যত মানুষ দেখবে, যত বড় হবে, আমার বিজনেস তত বড় হবে। সো আমার একটা আরেকটাকে সাপোর্ট দিবে। ইন ফিউচার ধরেন আমার যদি ইউটিউব থেকে টাকা নাও আসে, আমি ট্রাই করতেছি আমার বিজনেস থেকে যাতে আমি ইউটিউবিংটা করতে পারি, কন্টিনিউ করতে পারি। আচ্ছা, আর এই যে ইনভেস্টের কথা বললেন না, যে কমেন্টসে আছে, সেটা যে একজন বলেছিল যে আপনি যে অনেকেই মানে আমার মতো অনেকেই ভাবে যে আপনি তো অনেক টাকা কামান, কিন্তু সেগুলো শুধু কন্টেন্ট, মানে আপনি আপনার কাজেই ব্যয় করছেন, সেগুলো দিয়ে কি বাইরে কোনো সমাজসেবা বা কোনো অন্য কারোর জন্য কি কখনো ব্যয় করা যায় না? কিছু যখন যা লাগে যতটুকু পারি দেই। এখন আমার প্রবলেম হচ্ছে আমি ক্যামেরার সামনে এসে মানুষকে দেখাই না, বাট যতটুকু আমার সামর্থ্য হয় আমি সবসময় মানুষকে দেওয়ার ট্রাই করি, সবসময় দেই। আর সব কিছু যে শো করে দিতে হবে সেটা এমন না, অনেকে অনেক কিছু প্রাইভেটলি দিতে পছন্দ করে, আমি সব কিছু দেখায় করতে পছন্দ করি না। বাট তারপরেও দেখি মাঝে মাঝে মানুষ অনেক উল্টাপাল্টা বলে যে রাকিব এটা করে না, ওইটা করে না। আমার যতটুকু দেয়ার আমি অতটুকু করি। আর সব যদি আমি দেই, তাহলে আমরা ভ্যাট ট্যাক্স এগুলো কেন দিই? ভ্যাট ট্যাক্স তো আমি কন্টিনিউ দিচ্ছি, তো এগুলো থেকে তো আমাদের সরকারের দায়িত্ব তো আছে, সরকার তো করবেই। আমাদের যতটুকু পসিবল আমরা করব, তার পাশাপাশি সরকারেরও তো দায়িত্ব। আমি তো আর ধরেন সরকারের টিমের কেউ না, বাট আমার যতটুকু সম্ভব আমি ট্রাই করি। 18 সাল থেকে 25 সাল চলছে, এর মধ্যে যদি বলি সবচেয়ে মন খারাপের দিন কোনটা ছিল? মন খারাপ ভালো লাগা সবগুলো নিয়ে জীবন। না, আমি এক বাক্যে প্রশ্ন করছি, আপনি এক বাক্যে উত্তরটা দিবেন। অবশ্যই আমি জানি একদিন ছিল 18 সাল থেকে 25 সাল। জাস্ট আমি আর কোনো প্রশ্ন করব না, যে 18 থেকে 25 সালের মধ্যে কোন দিনটা আপনার সবচেয়ে বেশি মন খারাপ ছিল, যে হ্যাঁ ওই দিনটা আমি খুব কষ্ট পেয়েছি? এখন আমার কথা হচ্ছে আমি কষ্ট পেলে পর দিনই ভুলে যাই, এটা আমি মনে রাখি। ঠিক আছে, ভুলে গেছেন, কিন্তু আপনি ওই দিনটা আপনার খুব কষ্ট গেছে, হয়তো সারাটা দিন আপনার মন খারাপ ছিল। এমন তো কত দিন হয়েছে, এখন কয়টার কথা বলবো? একটা বলেন, যে কোনো একটা। এই প্রশ্নটা আপনার শেষ প্রশ্ন। 18 থেকে 25 আপনার ক্যারিয়ার বলেন বা লাইফে বলেন, সবচেয়ে মন খারাপের দিন কোনটা ছিল? মনে নাই। অবশ্যই মনে আছে, আমি চাইনি আপনাকে মনে করে দিতে। আমার মনে আসতেছে না, আমি মনে করে দিতে চাচ্ছি না, আমার মনেই নেই, কিভাবে মনে করব? ঠিক আছে, মানে আপনি বলতে যাচ্ছেন না, কষ্ট ভুলে যাই, আমি কষ্ট মনে রাখি না। কষ্ট মনে রাখি না, না, কষ্ট মনে রাখি না। ঠিক আছে, ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বললাম, ভালো থাকবেন। আর কিছু বলা আছে শেষমেশ? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম রাকিব হোসেনের সঙ্গে, অনেক প্রশ্ন করেছি, অনেক প্রশ্ন এড়িয়েও গেছেন তিনি, চেষ্টা করেছি উত্তর বের করার। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।